ওয়েলকাম টু সিএমই একাডেমি। এবং আমরা আজকে যে প্রাইমারি টেটের সিলেবাসটা দেখব, তোমরা অলরেডি এটা নিয়ে পরিচিত যে 5টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটাতে 30 নম্বর করে রয়েছে, প্রশ্ন সংখ্যাও 30টা এবং তার মান এক নম্বর করে, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, টোটাল 150 নম্বর। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে আমরা এই হোল সিলেবাসকে কিভাবে সামারাইজ করে স্মার্ট ওয়েতে পড়বো, এটা আমাদের জানতে হবে। প্রথমেই যে প্রশ্নটা তোমাদের মাথাতে আসছে যে হাউ ডু আই স্টার্ট, কারণ ডিএলএড পরীক্ষায় কিন্তু কেউ ফেল করে না, এবং ডিএলএড যদি ফেল করে বাসে করে লোকে তাকে দেখতে যাবে, কারণ সব জায়গাতেই ডিএলএড এ পাশ করে যাবে, এবং সাব্বির স্যার যখন আছেন ভালো স্কোর তো হবেই। কিন্তু সমস্যা যে জায়গাটায় যে আমরা রেগুলার বেসিসে যে ক্লাস করি তার সাথে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পূর্ণ আলাদা। সেখানে অনেক কিছু প্রয়োজন। কিভাবে শুরু করব, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মাথাতেই কিন্তু ঘুরছে যে কিভাবে এক চান্সে শুধু শুরু করব না, হাউ টু ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম ইন ইয়োর ফার্স্ট অ্যাটেম্পট। অর্থাৎ প্রথমবারেই যদি আমরা চাই যে কিভাবে আমরা ক্লাস করব, কোন কোন পদ্ধতিতে ক্লাস করলে আমরা ভালোভাবে এক চান্সেই পাশ করতে পারবো, তো সেইটা হচ্ছে মেন জায়গা, এবং সেইগুলোর জন্য আমাদের কি কি জিনিস জানতে হবে। প্রথমেই যে আমাদের জিনিসটা জানতে হবে যে সেই সিলেবাসটা, প্রাইমারি টেটের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে জানতে হবে। এবার তোমরা ভাববে যে ম্যাম এটা আবার নতুন কি, এটা তো আমরা ডাউনলোড করবো আর দেখে নেবো। ব্যাপারটা এটা নয়। ব্যাপার হচ্ছে যে সিলেবাসের মধ্যে আগের বছরও আমরা দেখেছি যারা অন্য একাডেমি বা অন্য জায়গায় পড়েছে তারা জানেই না যে ইভিএস এর সিলেবাস চেঞ্জ হয়েছে। তাহলে প্রতিনিয়ত যে চেঞ্জেস গুলো আসছে, বা সিলেবাসের একটা প্রশ্ন, যে প্রশ্নটা অনেকেই বলে সিলেবাসের বাইরে দিয়েছে কোয়েশ্চেন, ইভিএস এর কোয়েশ্চেন সিলেবাসের বাইরে না। তার কারণ হচ্ছে যে আমরা নিত্য নতুন যে সিলেবাস, সেই সিলেবাসটা দেখি না। বিগত বছরের যে সকল নোটস এবং মেটেরিয়াল, সেগুলোই বিভিন্ন জায়গায় পড়ানো হয়, যার জন্য কি হচ্ছে যে স্টুডেন্টসরা অরিজিনাল সিলেবাসের পরিবর্তন কোথায় হয়েছে সেটাই জানে না। তাহলে সবার প্রথমে আমাকে জানতে হবে যে সিলেবাসটা কি রয়েছে, সিডিপি সিলেবাসে কি আছে, ইভিএস এর সিলেবাসে কি আছে, নতুন কি সংযোজন হচ্ছে, কি বিয়োজন হচ্ছে। হুম, পূর্বের যে সিলেবাস সেখানে ছিল না ফ্রয়েড, সেখানে ছিল না আমাদের রুশো, কিন্তু 22-23-এ আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে। ইভেন আগের বছরও কিন্তু ইভিএস এর সিলেবাস পরিবর্তন হয়েছে, যেটা ইভেন এখন তোমরাও হয়তো অনেকেই আছো জানো না। তো সেক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে যে সিলেবাস সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে কোথায় কি রয়েছে, কারণ যদি সেটা না জানি প্রশ্ন কোথা থেকে আসছে বুঝতে পারবো না। নেক্সট হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা। এটা কেন? কন্টেন্ট সম্পর্কে যদি তুমি না জানো যে কি বিষয়, কারণ পরীক্ষার হলে তো তুমি কোনো কমন কোয়েশ্চেন পাবে না যে যাবে মুখস্থ করে লিখে চলে আসবে। তার জন্য কি প্রয়োজন, যে কোনো প্রতিযোগিতামূলক, সেটা প্রাইমারি টেট হোক, পিএসসি হোক, এসএসসি হোক, স্টাফ সিলেকশন হোক, বা আমাদের এসএলএসটি হোক, সেখানে সব জায়গাতেই কিন্তু প্রয়োজন হচ্ছে যে বিষয়বস্তুটা সম্পর্কে আমি একদম পরিষ্কার যেন আমার ধারণা থাকে, এবং যার ভিত্তিতে আমি সেখানে গিয়ে অ্যান্সার করব। এবং তোমরা ভাবছো যে ম্যাম এটা আর এমন কি বই কিনলেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার। একদম, আমরাও বই দিয়েই প্রথমে পড়েছিলাম, কিন্তু কোন বই কিনবো, কোন বইতে যথার্থ রয়েছে, কোন বইটা আমার পক্ষে পারফেক্ট, এইগুলো আমাকে জানতে হবে। এবং বিষয়বস্তুর একদম পুঙ্খানুপুঙ্খ, যেটাকে বলা হয় অ্যানালাইসিস এবং সিনথেসাইজিস, যখন আমরা ব্লুমস ট্যাক্সোনমি পড়বো, সিনথেসাইজ এবং অ্যানালাইজটা দেখবে যে একটা বিষয়কে কত টুকরো করা যায়, সেটা হচ্ছে বিশ্লেষণ, এবং সেই টুকরোকে পুনরায় জয়েন করা হচ্ছে সংশ্লেষণ। অর্থাৎ আমরা এক একটা বিষয়বস্তুকে যত ভেঙে ভেঙে পড়বো, যত ভালো করে বুঝবো, তত কিন্তু আমরা সেই বিষয় সম্পর্কে প্রশ্ন এলে আমরা তুড়ি মেরে সেটাকে করে ফেলতে পারবো। তাহলে দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে কন্টেন্টটা যেন আমার কাছে পরিষ্কার থাকে, সেটা যে বিষয়ের হোক। নেক্সট হচ্ছে একটা প্ল্যান তো প্রয়োজন, কারণ তোমাদের ডিএলএড এর পরীক্ষা রয়েছে, তার সাথে প্র্যাকটিকাম রয়েছে, তার সাথে টিচিং এর প্র্যাকটিসের জন্য তোমাদের স্কুলে স্কুলে ভিজিট করানো হবে এরপরেই। তাহলে প্ল্যান ছাড়া তুমি কতক্ষণ সময় দিতে পারছো, তার সাথে সাথে অনেকেই এখানে রয়েছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে কতটা সময় দিতে হবে প্রাইমারি টেটের জন্য, কোন সাবজেক্টে কতটা দিতে হবে,
এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমরা যখন কোথাও ঘুরতেও যাই তখন কিন্তু আমাদের একটা প্ল্যানিং থাকে যে আমি কি কি নেব, কি কি ভাবে সাজাবো, কি কি জিনিস আমি সেখানে গিয়ে পড়বো। তাহলে প্রাইমারি টেটই হোক বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক, সেখানে আমাদেরকে আগে একটা প্ল্যান করতে হবে যে আমি কিভাবে আমার পড়াটাকে কিন্তু রেডি করব। নেক্সট হচ্ছে আউটলাইন, যেটা সাবজেক্ট আউটলাইন। বিভিন্ন বিষয়ের আমি এগুলো শিখিয়ে দেবো তোমাদেরকে, যে কোন বিষয়ে বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে আউটলাইন করলে সেটা আমাদের ওয়ান লাইনার হিসেবে আমাদের স্টোরেজ মেমোরিতে থেকে যাবে। তাহলে আউটলাইন ইজ মাস্ট, এবং কোন কালার ইউজ করতে হবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো অনেক একাডেমিতেই বলে না। যেহেতু সাব্বির স্যার রিকোয়েস্ট করেছে আমাকে, আর আমি যেহেতু সাইকোলজির টিচার, এবং আমার উচিত যেটা, যে আমি আমার স্টুডেন্টদেরকে সবটা জানাবো, যাতে ওদের সিডিপিতে যে ভয়, সেই ভয় যেন না থাকে। এই যে সাবজেক্ট আউটলাইনের পরেই যেটা তোমাদের সবার প্রবলেম, যে ম্যাম আমাদের পরীক্ষার সময়তে কিচ্ছুটি মনে থাকে না। তাহলে কেন মনে থাকে না? তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু কন্টেন্ট বুঝি না, খালি মুখস্থ আর মুখস্থ। সেটা করলে চলবে না। এবং কিছু মেমোরি ট্রিক্স রয়েছে, যে যে পদ্ধতিতে আমরা শিখলে সেটা আমরা মনে রাখতে পারবো। এই যে ট্রিকি পয়েন্টস, একটা জিনিস সবসময় জানবে, যে সাকসেসের কিন্তু কোনো শর্টকাট হয় না। বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা বা বিভিন্ন একাডেমির লোকেরা বলে আমরা পাশ করিয়ে দেবো, সেটা কিন্তু আমিও বলবো না। কিছু শর্টকাট টেকনিক্স থাকে, এবং এই টেকনিক্স গুলো আমাদেরকে জানতে হবে, যে আমি কিভাবে মেমোরি করব, কিভাবে আমি আমার মেমোরিতে সেই তথ্যকে স্টোর করব। তাহলে কিছু মেমোরি ট্রিক্স আমাদেরকে শিখতে হবে, বিষয়বস্তুর রিলেটেড। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা যারা এবছর পরীক্ষা দিতে পেরেছো কিনা আমি জানি না, যারা পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো যে অঙ্কের কোয়েশ্চেন কত বড় হয়েছে, ইভিএস এর কোয়েশ্চেন কত বড় হয়েছে। 1 মিনিট ইজ নট সাফিসিয়েন্ট ফর ওয়ান কোয়েশ্চেন। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট যদি তুমি না প্রথম থেকে করো, তাহলে কিন্তু কোনো মতেই 30টা প্রশ্ন মনে হচ্ছে খুবই সহজ, যাবো আর গোল পাকাবো, তাহলে কিন্তু তা নয়। দেখবে কখন সময় চলে গেছে যে তুমি একটা প্রশ্ন রিডিং দিয়েই শেষ করে উঠতে পারোনি। তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে শিখতে হয়। যারা কম্পিটিটিভ পড়ায় তারা জানে যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করাতে হয়। তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা কি করব, কিভাবে এগোবো, সেগুলো আমি যখন ক্লাস করাই তখন সব বলে দিই। এবারে এখন যদি একটা ক্লাসে আমি সব বলে দিই, কারণ স্যার আমাকে বারবার বলেছেন ওদেরকে গাইড করার সাথে সাথে আপনি কিভাবে আপনার বিষয়বস্তু পড়ান সেটা কিন্তু দেখাবেন। তাহলে সেক্ষেত্রে আজকে আমাকে একটা টপিকও অ্যানালাইসিস করতে হবে, এবং যাতে তোমরা সেভাবে পড়তে পারো। তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। অঙ্ক আগে করবে নাকি সিডিপি আগে করবে, ইভিএস আগে করবে, কোনটা করবে, পেডাগগি আগে করবে? এবারে তো পেডাগগি পড়েইনি। তাহলে সেক্ষেত্রে নলেজ বাড়াতে হবে। যে কোনো বিষয় সম্পর্কে যখনই আমরা পড়ালেখা করব, সেই বিষয় সম্পর্কে আমাকে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা সিএমই একাডেমি তোমাদেরকে শিখিয়ে দেবে, চিন্তার কিচ্ছু নেই। নেক্সট হচ্ছে প্র্যাকটিস। যে প্র্যাকটিসটা আমরা এখান থেকে ওএমআর শিটেই প্র্যাকটিস করাই। এবং ওএমআর শিট ছাড়া যারা তোমরা মনে করছো যে ভবিষ্যতে তোমরা ওই খাতাতে 1 নম্বর দিয়ে ডি বি সি এসব করবে, তাহলে কিন্তু কোনোদিনই পাশ করতে পারবে না। ওএমআর শিটেতেই প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা মনে করছো যে ওএমআর শিট কোথায় পাবো, তাদের জন্য বলছি ওএমআর শিট আমরা গুগলে পাবো, সেখান থেকে ডাউনলোড করবে, করে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে সেখানে নিজেরা প্র্যাকটিস করতে হবে। এবং এরও প্র্যাকটিসের একটা নিয়ম আছে, সেইটাও আমি শিখিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়। এবারে হচ্ছে সবার প্রিয় জিনিস, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এইটা কিন্তু এই কয়েক মাসের জন্য একটু কম ঘাটাঘাটি করতে হবে। তার কারণ তোমরা তো এখনো হয়তো ইভেন অনেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কথা বলে যাচ্ছ, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমি কি করে বুঝবো যে তোমরা আমার ক্লাস শুনছো? একবার রেসপন্স করো দেখি, হ্যান্ড রেজ করে, ভার্চুয়াল হ্যান্ড। ম্যাম বাহ, ভেরি গুড। তার মানে সবাই মন দিয়ে ক্লাস করছো। দ্যাট ইজ তো ইমপ্রেসিভ, ভেরি গুড। চলো, অবশ্য একটা সময় পর্যন্ত জানো তো আমাদের সিরিয়াস না হলেও চলে, কিন্তু যা পরিস্থিতি, বর্তমান যা পরিস্থিতি, তাতে সিরিয়াস হতেই হবে ভাই বোনেরা। তার কারণ হচ্ছে আমাদেরকে এনি হাও নিজেদের যোগ্যের চাকরিটা কিন্তু ছিনিয়ে নিতে হবে। 2024 ইলেকশন হয়ে যাওয়ার পর আমরা কেউ জানি না যে প্রাইমারি টেটই বা কবে হবে। এমএসসি হচ্ছে তাও ভালো, মানে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন, এবং এরপরে এসএসসিটা একটা খুব সম্ভাবনা রয়েছে, এবং আপার প্রাইমারির খুব সম্ভাবনা রয়েছে। তাহলে যাই হোক, যেভাবে যেরকম ভাবেই হোক, একটা কিন্তু চাকরি পেতেই হবে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু
স্যার বলো, একাডেমির লোকেরা বলো, সবাই তোমাদেরকে সাহায্য করবার জন্য উঠে পড়ে লাগবে। তাহলে তোমাদেরকেও সেই জায়গাটায় সহযোগিতা করতে হবে, যে ও গ্রুপে নোটস দেয়া হলো, ওর নোটসটা পড়েই রইলো, পরীক্ষা হচ্ছে, আমি কম স্কোর পাচ্ছি, আমি বাড়াতে পারছি না, সেটা তোমাদের কাউন্সেলিং হবে। যেহেতু আমি অ্যাজ এ কাউন্সিলর, মানে আমি, আমার প্রফেশন হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং করা, আমি তোমাদেরকে কাউন্সেলিং করে দেবো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। যার যা সমস্যা সব শর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব আমি। এবারে যেটা মেন বিষয়বস্তু, স্ক্রিনে যে দেখতে পাচ্ছি যে পড়ালেখা করতে বসলেই একবার ফোনটা দেখি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বাবা মা, বন্ধু, সবার ফোন রিসিভ করো, অসুবিধা নেই, কিন্তু নিজের যে পড়াশোনার যে সময়টা, সেই সময়টা কিন্তু সেখানেই শুধু দিতে হবে। অর্থাৎ টেট শুধু কিন্তু ছেলে খেলার আর বিষয়বস্তু নেই। 2022-এ যারা পাশ করে গেছো ঠিক আছে, কিন্তু এখন, আচ্ছা হাসি হচ্ছে, ম্যাম কি ভুল বললো? এখানে কিন্তু ভুল কিন্তু কিছু বলিনি, পরে হবে এটা নিয়ে কথা, এখন ক্লাসটা করছি। হাসি পাচ্ছে খুব, বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলেছি। তো সেক্ষেত্রে ফেসবুক, টুইটার এগুলো কিন্তু করলে চলবে না, হ্যাঁ, একটু সংযত হতে হবে। কটা মাসের ব্যাপার, 6-7টা মাসের ব্যাপার। এই 6-7 মাস আমরা সকলে ভালো করে পড়বো, এই লক্ষ্যকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং এই লক্ষ্যকে নিয়ে এগোবে কি করে, তার সাথে তো কিছু নেগেটিভ বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীর লোকও রয়েছে, যারা তোমাকে বলবে যে ও ডিএলএড পাস করেছিস, আর চাকরি হবে না। তো সেই নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভ দিকে ঝাঁপ দিতে হবে, যাতে যে যাই বলুক আমাকে কেউ আটকাতেও পারবে না, আর আমি আমার লক্ষ্যে পৌঁছাবই, এবং পৌঁছে দেখিয়ে দেবো। জানো তো, প্রিপারেশনটা যেন নিস্তব্ধে হয়। আমি সবসময় আমার স্টুডেন্টসদেরকে বলি যে প্রিপারেশনটা কেমন ভাবে নিতে হবে, নিস্তব্ধ ভাবে। যখন তুমি পাস আউট হবে, যেন বাইরে শোরগোল মেচে যায়, যে দেখো ওই বাড়ির ছেলেটি বা ওই বাড়ির মেয়েটি প্রাইমারি টেটের সরকারি চাকরি পেয়ে দেখিয়ে দিয়েছে। তো নেগেটিভিটিকে সরিয়ে পজিটিভিটি কিন্তু নিজেদের মধ্যে আনতেই হবে, নো নেগেটিভ। এবং ধীরে ধীরে তোমরা, আশা করছি, এবং অবশ্যই নিজস্ব লক্ষ্যে কিন্তু পৌঁছে যাবে, এবং এটাই আমাদের লক্ষ্য। এবার চলে যাচ্ছি যে আমার বিষয়বস্তু হচ্ছে সিডিপি। খুব শর্টে বললাম, তার কারণ হচ্ছে জানোই নিশ্চয়ই যে কতটা সময় লাগে একটা ক্লাসকে অ্যারেঞ্জ করতে। তো স্যার বহুদিন ধরে বলেছেন, আমি সময় পাচ্ছিলাম না। আজকে তোমাদের সিডিপির ম্যাম আমি, দময়ন্তী ম্যাম, এবং তোমাদের যে সিডিপির যে পোর্শন, দেখো আমি চাইলে সিলেবাসটা এখন তোমাদের আলোচনা করেই সময় কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, আমি গ্রুপে তোমাদের সেন্ড করে দিয়েছি। এবারে সিলেবাসটা তোমরা প্রত্যেকেই খোলো গ্রুপের থেকে, সেখানে দেখবে চাইল্ডস ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির সিলেবাসকে 3টে ভাগে ভাগ করেছে। খুব মজাদার জিনিস, এই চাইল্ড সাইকোলজি যদি পড়ো একবার, বিভিন্ন ভাবে তোমরা অনেক কিছু শিখতে পারবে, শুধুই প্রাইমারি টেট না, জিনিস অনেক কিছু জানার আছে সেখানে। এই 3টে ভাগের মধ্যে প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট, যেখানে 8টা ইউনিট রয়েছে, যেখানে আমরা দেখব যে একটা শিশু কিভাবে জন্মগ্রহণ করছে, সেই জন্মগ্রহণের পর থেকে তার সোশ্যাল ডেভেলপমেন্ট, মরাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে সাথে, জেন্ডার ডিফারেন্সের সাথে সাথে, বিভিন্ন বিজ্ঞানীদের তত্ত্বর সাথে সাথে আমরা যখন ক্লাস করব, সিলেবাস সম্পর্কে অবশ্যই ডিটেলে আলোচনা করব। আজকে বেশি আলোচনা করছি না। বি পার্টটায় কি রয়েছে, ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ সমাজ থেকে যারা বঞ্চিত হতে পারে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হতে পারে, মেন্টালি রিটার্ডেড হতে পারে, তাদেরকে নিয়ে রয়েছে। এবং লার্নিং অ্যান্ড পেডাগগি হচ্ছে সব থেকে ভাইটাল পোর্শন, যেটাকে আমরা 15 নম্বর পাবো বলা আছে, বাট কোয়েশ্চেন দেয়নি এইবারে। তো সেক্ষেত্রে লার্নিং অ্যান্ড পেডাগগির মধ্যে হচ্ছে আমরা কিভাবে পড়াবো, শিখন স্ট্র্যাটেজি যেখানে আছে, মাইক্রো টিচিং, ম্যাক্রো, ব্লুমস ট্যাক্সোনমি, কিভাবে পড়াবো, কোন মেথডে পড়াবো, লেকচার মেথড হবে নাকি ডেমনস্ট্রেশন মেথড হবে। তার সাথে সাথে রয়েছে শিক্ষার্থীকে মূল্যায়ন করা, অর্থাৎ মূল্যায়নের, ইভ্যালুয়েশনের 2টো চ্যাপ্টার রয়েছে। তোমরা দেখবে সিলেবাসটা পড়েতে ভালো করে ওটা প্রিন্ট আউট করে নেবে, এবং সিডিপির যা কিছু তার জন্য একটা আলাদা ফাইল, আলাদা খাতা সব রেডি করতে হবে। এগুলো আমি শিখিয়ে দেবো যখন ক্লাস নেব। এবারে লার্নিং অ্যান্ড পেডাগগি, আমি সিলেবাসটা নিয়ে আর কিছু বলছি না। এবার চলে যাচ্ছি যে আমি আমার একটা বিষয়বস্তু, খুব মন দিয়ে এই জায়গা থেকে কিন্তু ফলো আপ করবে, যারা পরে জয়েন করেছো এখান থেকে ফলো আপ করবে, এবং এই ক্লাসটা রেকর্ড থাকবে। তোমাদের যারা অনেকেই জয়েন করতে পারোনি, নেটওয়ার্ক ইস্যুর জন্য মেসেজ করছো বারবার, তাদের জন্য আমরা দেব। টপিক অ্যানালাইসিসের জায়গাটা এবার যাচ্ছি, যে আজকে পুরো সিলেবাসের ভেতর থেকে আমি একটা টপিক চুজ করেছি, যে টপিকটা তোমরা এর আগে কোনো দিন এভাবে পড়োনি, আশা করছি। তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে তোমাদের সামনে একটা চিত্র দেখাচ্ছি,
খুব মন দিয়ে দেখবে, এক্ষুনি কিছু বলবে না, হ্যাঁ? আমি সিচুয়েশনটা বলছি। সিচুয়েশন হচ্ছে যে চিটিং ইন দ্য এক্সাম হল, ইজ ইট ফেয়ার টু অল কনসার্ন? মানে আমরা ছবিটা দেখে যেটা বুঝতে পারছি, যদিও বর্তমান সিচুয়েশনটা আমরা এই কদিন আগেই কাটিয়ে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো কঠিন বা মনে খারাপ লাগার জন্য কোয়েশ্চেন করছি না। মানে পরীক্ষার হলে আমরা টুকলি করতে দেখছি একটা ছবি, যেটা দেখতে পাচ্ছি। তাহলে সেইখান থেকে প্রশ্ন হচ্ছে, ইজ ইট ফেয়ার টু অল কনসার্ন? যারা টুকে পরীক্ষা দিচ্ছে সেটা কি উচিত নাকি অনুচিত? এক্ষুনি উত্তর দেবে না, ক্লাসের শেষে আমি সকলের থেকে উত্তর জিজ্ঞাসা করব। প্রত্যেকের মতামত আলাদা তো। আচ্ছা, নেক্সট ইমেজ হচ্ছে যে টেকিং মানি আন্ডার দ্য টেবিল। অর্থাৎ আমরা দেখি যে কিছু সিচুয়েশন এমন থাকে যেখানে আমরা টাকা দিতে হয়, মানে যেটাকে সহজ ভাষায় বলে ঘুষ, তাই তো? তাহলে এই ঘুষ দেওয়া কি ঠিক না ভুল? এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এইটাও একটা প্রশ্ন, এখনই উত্তর দিতে হবে না। নেক্সট একটা গল্প, যে গল্পটা শুনলে তোমাদের ভালো লাগবে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে আমি চেষ্টা করেছি, দেখো আমি তো ভালো ড্রয়িং করি না, আমি ডাউনলোড করেছি গুগল থেকে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আর আমি এভাবেই পড়াই, যাতে খুব সুন্দরভাবে জিনিসটা সম্পর্কে তোমাদের ধারণা পৌঁছে যায়। এবং অনেকেই বুঝতে পারছো না যে ম্যাম আজকে এটা কি টপিক পড়াচ্ছে। আসছি, ধরা যাক একটা পুকুরে একটা অপরিচিত শিশু, যাকে তুমি চেনো না, সে ডুবতে চলেছে। আর অপরদিকে তোমার কোনো আত্মীয় বা খুব প্রিয়, যাকে তুমি খুব ভালোবাসো, সেও ডুবতে চলেছে। এখন পরিস্থিতি হচ্ছে, একটা একজনকেই তুমি বাঁচাতে পারবে। সিচুয়েশনটা এমন আমি তোমাকে বললাম যে তুমি একজনকেই বাঁচাতে পারবে। এবারে অপরিচিত বাচ্চাটাকে তুমি বাঁচাবে, যে কিনা পৃথিবীর সবে আলো দেখছে, সবকিছু দেখছে, চিনছে, জানছে, কোলাহল করছে, নাকি তুমি তোমার নিজের আত্মীয় বা প্রিয় মানুষটাকে বাঁচাবে? এই প্রশ্নটারও উত্তর কিন্তু আমি ক্লাসের শেষে নেব। ঠিক এখানেই প্রশ্ন উঠে আসে মরালিটির, অর্থাৎ আমাদের মনের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব, যে ঠিকই তো, এমন সময় আমি কাকে বাঁচাবো? ধরে নিচ্ছি আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, হতে পারে কারোর কোনো বয়স্ক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমি কি মাধ্যমিক পরীক্ষাটা দিতে যাব, নাকি আমি সেই বয়স্ক মানুষটাকে নিয়ে হসপিটালাইজড করব? এটাও একটা সিচুয়েশন। তাহলে এগুলো এমন এক একটা সিচুয়েশন যেখানে আমাদের মধ্যে নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। এবং সেই দ্বন্দ্বের থেকেই আজকে আমরা যাকে পড়বো, যার তত্ত্বকে চিনবো জানবো, তিনি হলেন কিন্তু কোহলবার্গস থিওরি। অর্থাৎ আমরা কোহলবার্গের মরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশের তত্ত্ব সম্পর্কে আজকে জানবো। এবং তোমরা দেখবে কত সহজে জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারি। আমি চেষ্টা করেছি। এবারে প্রথমেই আমরা জেনে নিই যে কোহলবার্গ কে ছিলেন, এবং কোহলবার্গ সম্পর্কে আমাদের কি কি জিনিস জানতে হবে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। একটা জিনিস একটু পড়ানোর আগে বলে রাখি, যে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখানে পুরো থরলি কোনো কিছু পড়বো না, আমাদেরকে জানতে হবে যে স্মার্ট ওয়েতে কি কি ভাবে আমরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এল কোহলবার্গ আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডক্টরেট করেছিলেন। এবং প্রত্যেকেরই তো একটা সাবজেক্ট থাকে, মেথড থাকে, যে মেথডটাকে নিয়ে সে চর্চা করতে চায়, গবেষণাপত্র পাবলিশ করতে চায়। সেরকমই তার যে গবেষণার পত্র, সেটা ছিল হচ্ছে কিন্তু নৈতিক বিকাশ। এই যে আমি একটু আগেই বললাম যে একটা শিশু জন্মানোর পর তার দৈহিক, মানসিক, সামাজিক সবকিছুর বিকাশ হয়, সেরকম নৈতিক বিকাশেরও আমাদের বিকাশ ঘটছে। তাহলে সেই নৈতিক বিকাশের ওপর চর্চা করেছিলেন কিন্তু লরেন্স কোহলবার্গ। এবং এই কোহলবার্গের তত্ত্ব কিন্তু তোমাদের চাইল্ড স্টাডিজ এর যে CC1, সেখানে কিন্তু আছে অলরেডি, তোমরা সেটা পড়েই কিন্তু পরীক্ষা দিতে গেছো। এবং এখানে তাকে এই তত্ত্বকে পাবলিশ করার জন্য কারা কারা সাহায্য করেছে, সহযোগীগণ কারা ছিল? কলবি, গিবে এবং লাইবার, এরা ছিল। এবং তার যে বিষয়বস্তু, তার যে থিওরি, সেই থিওরির মেন বিষয়বস্তুটা কি ছিল? নীতি বিষয়ক চিন্তা, যে আমরা কোনটা করব, কোনটা করব না, কোনটা সঠিক, কোনটা ভুল। চুরি করা অন্যায় আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ অন্যকে বাঁচানোর জন্য চুরি করে, তাহলে সেটা কি অন্যায় নাকি অন্যায় নয়? ঠিক এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু তার রিসার্চের পেপার ছিল। এবং তিনি দেখেছিলেন যে কতগুলো নৈতিক দ্বন্দ্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি মরাল ডিলেমা। আচ্ছা, একটু আমাকে রেসপন্স করো তো, সবাই কি পড়া বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, বুঝতে হ্যাঁ পারছি। ম্যাম।
ম্যাম বুঝতে আচ্ছা, পারছি, বেশ। ভালো লাগছে তো তোমাদের? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম ভালো হ্যাঁ লাগছে। ম্যাম, ভালো ভালো আচ্ছা, লাগছে। বেশ বেশ, চলো পরের টপিকে দেখি যে কি কি রয়েছে, নৈতিক দ্বন্দ্বটা কি। প্রথমেই দেখো, আমাদের না এখন সিলেবাস অনুযায়ী আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগে ডেফিনেশন পড়তো, যে এই ডেফিনেশনটা কে দিয়েছে, কিন্তু এখন আর কিন্তু সেই ডেফিনেশন কে দিয়েছে পড়ে না, ঘুরিয়ে 10টার সব মতন তোমাদের ম্যাচিং দিয়ে দেয়, যাতে তোমরা কনফিউজড হয়ে গিয়ে ম্যাচিং এ সময় নষ্ট হয়ে যায়। তাহলে কিন্তু তবুও আমাদেরকে যে বিষয়বস্তু পড়ছি সেই বিষয়বস্তুটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে হোয়াট ইজ মরালিটি, সবার প্রথম যে প্রশ্ন, যে মরালিটি কি, নৈতিকতা কি। নৈতিকতা হলো ঠিক বা ভুল বিচারের নীতি, যে একটা পার্টিকুলার সিচুয়েশনে আমি কি করব, ঠিক কাজ করব না ভুল কাজ করব। ক্লাসের টিচার ঢুকলে আমরা উঠে দাঁড়াই, এটা আমরা টিচারদেরকে সম্মান জ্ঞাপন করছি। তাহলে সেটা যদি আমি করব না করব না, সঠিক সময়ে সঠিকভাবে আমরা কোনটাকে করব আর কোনটাকে করব না, এই পরিস্থিতিতে ঠিক বা ভুল বিচার করাই হচ্ছে কিন্তু নৈতিকতা। এবং সব ডেফিনেশন পড়তে লাগে না, কিছু কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন রয়েছে, যেমন অন্যতম ডেফিনেশন হচ্ছে ব্যারনের, কোনো পরিস্থিতিতে ঠিক বা ভুল যুক্তিকরণের ক্ষমতার পরিবর্তনই হলো কিন্তু নৈতিক বিকাশ। ব্যারনের ডেফিনেশনটুকু খালি পড়লেই কিন্তু তোমাদের হবে, বেশি পড়তে হবে না। এবারে হচ্ছে যে নৈতিক বিকাশের তত্ত্বটা দাঁড় করাতে গিয়ে উনি কিন্তু, ডান দিকে যাকে তোমরা দেখছো, জ্যা পিয়াজে, কগনিটিভ ডেভেলপমেন্টের জনক, এবং লরেন্স কোহলবার্গ কিন্তু এই জ্যা পিয়াজের দ্বারাই কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট যেমন ডেভেলপমেন্ট হয়, মানে আমাদের জ্ঞানের যেমন বিকাশ হয়, সেটা তিনি যেমন স্বীকার করেছেন, তিনি বলেছেন, কোহলবার্গ বলেছেন যে মরাল ডেভেলপমেন্টেরও বিকাশ হয়। কোহলবার্গ ছিলেন আমেরিকান সাইকিয়াট্রিস্ট, এবং পিয়াজের যে কগনিটিভ যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দ্বারা কিন্তু তিনি তার তত্ত্বকে সাপোর্ট করেছিলেন, এবং কিছু আমাদের সামনে ডিলেমা রিপ্রেজেন্ট করেছিলেন। ডিলেমা মানে আমি একটু আগেই বললাম যে নৈতিক দ্বন্দ্ব। যেমন আমি ক্লাসে পড়ানোর পূর্বেই তোমাদের সামনে 3টে চিত্র দিয়েছি, একটা হচ্ছে দেখে দেখে লেখা, দ্বিতীয় হচ্ছে টেকিং মানি আন্ডার দ্য টেবিল, আর একটা হচ্ছে যে কাকে তুমি বাঁচাবে। এগুলো হচ্ছে সবই কিন্তু মরাল ডিলেমা, আমি আমার মতন করে দিয়েছি, কিন্তু অরিজিনালি কোহলবার্গ কি ডিলেমা দিয়েছিল, এবং এটা কিন্তু তোমাদের গল্পের মতন বইতে দেয়া রয়েছে। এবং সেই ডিলেমার অন্যতম ব্যক্তি যিনি ছিলেন, তিনি হচ্ছেন হেনজের ডিলেমা। কিন্তু হেনজের ডিলেমার যাওয়ার আগে এই চারটা খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখে নাও। যে আমাদের জ্ঞানমূলক বিকাশ হচ্ছে যেমন ভাবে আমাদের বিকাশ হয়, এই চারটা দিয়েও পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দিতে পারে যে এই চারটা কে আমাদের সামনে তুলে ধরেছিল। মাইকেল গ্রিন, তোমরা লিখে রাখো, মাইকেল গ্রিন এই চারটের কথা বলে, একটা মডেলের আকারে তিনি প্রকাশ করেন যে আমাদের জ্ঞানমূলক বিকাশ হয়, তারপরে জ্ঞানমূলক আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, এবং কেউ কেউ সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারে যে না, পরিস্থিতি যাই হোক আমি চুরি করব না। আবার অনেকে আছে যে আমি যদি চুরি করে রোজগার করে আমি কোনো পেশেন্টকে বাঁচাই, তাহলে সেটা কিন্তু অন্যায় নয়। এই যে চিন্তা ভাবনা, এই সবকিছুকে নিয়ে একটা মডেল তৈরি করেছিলেন, সেটা কে তৈরি করেছিলেন? মাইকেল গ্রিন। এবং এগুলো নিয়ে অনেক ডিটেলিং আলোচনা প্রয়োজন রয়েছে, আজকে যেহেতু তোমাদের জাস্ট একটা ঝলক যে কিভাবে এখানে ক্লাস হয় সিএমই একাডেমিতে, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। এখানে হেন্সের গল্পটা বলি, হেন্সের গল্পটা খুব ভালো লাগবে তোমাদের। যে হেন্স হচ্ছে কিন্তু একজন ব্যক্তির নাম, ঠিক আছে? এবং কোহলবার্গ হেন্সকে নিয়ে এই ডিলেমা তৈরি করেছিলেন। এই গল্পেতে কি আছে, কনসেপ্টটা কি আছে, সিচুয়েশন কি আছে, যে হেন্স একজন ভদ্রলোক ছিল, এবং সে গল্পেতে তার স্ত্রী খুব কঠিন একটা রোগেতে আক্রান্ত হয়েছিল, ক্যান্সার জাতীয়, এবং ডাক্তার বলে দিয়েছিল যে আর বাঁচানো যাবে না, মানে তার ওয়াইফকে আর বাঁচানো যাবে না। এবং যথারীতি ডাক্তারের কথা শুনে সে তো বিষণ্ণ হয়ে পড়ে, কি করবে কি করবে না বুঝতে পারছে না। তখন সে তার বন্ধু বান্ধবদের কাছে যায় এবং মন খারাপ করে ঘটনাটা বলে। সেই সময়তে একটা বন্ধু ওকে বলে যে তুমি এত মন খারাপ করছো কেন, একজন সায়েন্টিস্টকে আমি পরিচিত রয়েছে, তুমি যদি তার কাছে যাও, সে আবার এই রোগেরই ওষুধ নির্মাণ করে, দেবে তোমাকে এবং তোমার ওয়াইফ ঠিক হয়ে যাবে। যথারীতি আমাদেরও ঘরেতে যদি কেউ অসুস্থ হয়, আমরা তো নাজেহাল হয়ে যাই, কি করব কি করব না। সেও কিন্তু সঙ্গে সঙ্গে সেই সায়েন্টিস্টের কাছে গেল এবং তাকে বলল ঘটনাটা, এবং সায়েন্টিস্ট বলল এ আর এমন কি, এ তো আমি তৈরি করি, চিন্তা কিছু নেই, কিন্তু আমি এই ওষুধটা তো তৈরি করবার সময় আমার অনেক টাকা লেগেছে, আমি তোমাকে তো এমনি এমনি দিয়ে দিতে পারবো না, তাহলে তোমাকে এর জন্য অর্থ লাগবে।
যথারীতি হেন্স তো খুব একটা বড়লোক ছিল না, সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ইভেন আমরাও তো করি, যদি কেউ বিপদে পড়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে টাকা চাই, যেটা পাই না আমরা। বন্ধুরা আমাদেরকে সাহায্য করলেও আত্মীয় স্বজনরা সেভাবে সাহায্য করে না। তাহলে সেক্ষেত্রে হেন্সেরও ঠিক তাই সিচুয়েশন। এবং সে কি করলো, না বুঝতে পেরে তখন গিয়ে বলল যে আমার তো টাকা জোগাড় হচ্ছে না স্যার, তাহলে আপনি আমাকে দিন, আমার ওষুধটা খুবই প্রয়োজন। বাড়িতে গিয়ে দেখছে তার স্ত্রী মরণাপন্ন, কিন্তু কি করবে, কিছু উপায় নেই। সেই সময় রাত্রিবেলা হেন্স কি করলো, সেই ল্যাবরেটরিতে গেল এবং ডাক্তারের সেই ওষুধটা চুরি করলো। সিচুয়েশন কিন্তু এখানেই স্টপ করা হলো। এখন এই পরিস্থিতিতে হেন্স যে কাজটা করলো, অর্থাৎ চুরি যে করলো, এটা কি সঠিক কাজ করলো? এই প্রশ্ন কোহলবার্গ আমাদের সামনে ছুড়ে দেয়, এবং তার জন্য তার জেল হতে পারে। এই যে একটা সিচুয়েশন, দেখো আমরা অনেক রকমের সিচুয়েশন ফেস করি যেখানে আমাদের একটা ভালো দিক আমাদেরকে টানে যে না অন্যায় কাজ করিস না, আবার একটা দিক টানে যে হ্যাঁ অন্যায় কাজ কর, কিছু করার নেই, এখন এখন উপায় নেই। এরকম অনেক সিচুয়েশন ফোন আসে যে স্যার আমরা এই মুহূর্তে পরীক্ষার জন্য প্রস্তুত নই, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প আস। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেই জায়গাটা এখানেও রয়েছে, তোমাদের জীবনেও অনেক কিছু পরিস্থিতি পড়বে যেখানে তোমরা বুঝতে পারবে না যে আমরা কি করব, কিন্তু কোহলবার্গ বলছেন সেই পরিস্থিতিতে সঠিক কাজ করাটাই হচ্ছে কিন্তু অরিজিনাল নৈতিকতা, যেটা সকলের মধ্যে হয় না। এবার তত্ত্বতে ফেরত যাচ্ছি, যেখানে তিনি তার তত্ত্বকে টোটাল 3টে পর্যায়ে ভাগ করেছে। এই প্রশ্নটা বহুবার আসে, তো সেক্ষেত্রে বহুবারের মধ্যে প্রথম যে জায়গাটা একটু বলে দিই, ভুলের যে জায়গা, সেটা হচ্ছে যে প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল, এই 3টে স্টেজ প্রপার, মানে পর্যায় হচ্ছে 3টে, স্টেজ হচ্ছে 6টা। এগুলো সবই নোটস আকারে তোমাদের গ্রুপে যাবে। প্রথম ডেমো ফ্রি তোমাদের, সেক্ষেত্রে নোটসও তোমাদের জন্য ফ্রি, এবং এমসিকিউ প্রচুর, আমি বলে দেবো কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে, শিখিয়ে দেবো আজকের ক্লাসেই, একটু স্টে টিউন করো। এইখানেতে দুটো করে, প্রত্যেকটা পর্যায়ে দুটো করে স্টেজ আছে, সেটা এখানে আরেকটু ভালো করে বোঝানোর জন্য রেখেছি এখানে। সেটা হচ্ছে যে প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনালকে কি বলা হয়? প্রাক প্রথাগত পর্যায়, এবং এর বয়স সীমা হচ্ছে 4 থেকে 10 বছর। কনভেনশনালটা কি? এটাকে বলছে প্রথাগত পর্যায়, যেখানে 10 বছর থেকে 13 বছর। আর পোস্ট কনভেনশনাল হচ্ছে 13 বছরেরও বেশি। অর্থাৎ এই যে 6টা স্তর আর 3টে পর্যায়, এটাকে কোহলবার্গ এলাবোরেট করেছিলেন পরবর্তীকালে। তাহলে প্রথম যে পর্যায় সেটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল। এই প্রি কনভেনশনাল লেভেলটা কি, এবং এর ভেতরে যে দুটো স্টেজ রয়েছে, সেই দুটো স্টেজের মধ্যে প্রথম যে স্টেজ সেটা হচ্ছে পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, যেটাকে আমরা বলি শাস্তি ও বাধ্যতা। খুব মনে রাখা সহজ, আজকে যেভাবে বুঝিয়ে দেবো, যদি একবার পরে যে নোটসটা পাবে সেটা যদি পড়ো, জলের মতন পরিষ্কার হয়ে যাবে। শাস্তি ও বাধ্যতা মানে কি? আমরা যদি লাইনটা দেখি, প্রথম যে হেডিংটা দেখি, যে পানিশমেন্ট ওবিডিয়েন্স, মানে এই সময় যে বয়স যে স্টেজ, অর্থাৎ 4 থেকে 10 বছর, এই সময় কিন্তু শিশুরা নিজের কোনো কিছু বোঝে না, মানে এই পর্যায়ে শিশুর নৈতিক আচরণ স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত। তারা জানে কি, যে এই স্তরে বাচ্চাদের মধ্যে দেখা যায় তারা সমাজে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানে না, তাদের মধ্যে মরালিটি কিন্তু সেভাবে গড়ে ওঠে না। তাহলে কিভাবে গড়ে ওঠে এই জায়গায়? তারা মনে করে যে আমরা যেমন বলি হোমওয়ার্ক করে রাখবে, নালে কিন্তু ম্যাম বকবে, অর্থাৎ মিথ্যে কথা বলো না, তাহলেও তুমি মার খাবে। এক্ষেত্রে শিশুরা মনে করে যে বড়রা যে কথা বলছে সেটা যদি আমি মেনে চলি তাহলে আমাকে পানিশ পেতে হবে না, আমি যদি বাধ্য শিশু হয়ে থাকি তাহলে আমাকে কেউ বকবে না, কেউ মারবে না। তার মানে শাস্তি ও বাধ্যতা মানে কি, যে শিশু এই সময় কোনো নিয়ম নীতি সমাজের মানে না, সেক্ষেত্রে তারা কি মনে করে, যে আমি যদি অন্যায় কাজ করি তাহলে আমাকে মার খেতে পারি, তার চেয়ে বাবা দরকার নেই, আমি হোমওয়ার্কটা করে নেই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে পানিশমেন্ট ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। নেক্সট হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। এটা দিয়ে বহু প্রশ্ন আসে, তার কারণ হচ্ছে এটা অনেকেই জানায় না, শেখায় না, এইটার আরো অনেক নাম আছে। অর্থাৎ পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশনে যারা কম্পিটিটিভ পড়ায় তারাই এগুলো কিন্তু জানে বা বলতে পারে, কারণ তারা সবসময় এটাকে নিয়ে চর্চা করে। এই স্টেজটার নাম হচ্ছে টিট ফর ট্যাট, এই স্টেজটার নাম হচ্ছে মিউচুয়াল এক্সচেঞ্জ। মানে কি, আগে বুঝে নেই। এই পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন মানে হচ্ছে
যে ইচ্ছা মতন আচরণ, যেটাকে আমরা বলে থাকি যে এই সময় শিশু নিজের স্বার্থের কথা ভাবে, পার্সোনাল, মানে সে যদি মনে করে যে আমার এটাতে ভালো, তাহলে এটাতে ভালো, তুই আমার বই ছিঁড়েছিস তাহলে আমিও তোর বই ছিঁড়ে দেবো, তুই আমার খেলনা নিয়েছিস তাহলে আমিও তোর খেলনা নিয়ে নেবো, এইরকম আচরণ। যদি দেখা যায় যে পুতুল ভেঙে দিয়েছে তাহলে সেও গিয়ে পুতুলটা ভেঙে দিল। অর্থাৎ কি, টিট ফর ট্যাট, মিউচুয়াল এক্সচেঞ্জ। এক্ষেত্রে শিশু নিজের স্বার্থই দেখে, অন্য আর কোনো কিছু দেখে না। সে সবসময় মনে করে যে আমার যেটা করেছিস আমিও তাহলে তোরও সেটা করব। অর্থাৎ তার মধ্যে নৈতিকতা শুধুমাত্র পার্সোনাল ভাবেই, ব্যক্তিগত ভাবেই ইচ্ছা মতন গড়ে ওঠে। নেক্সট যেটা হচ্ছে কনভেনশনাল লেভেল, প্রথাগত পর্যায়। এর বয়স সীমা কি 10 থেকে 13 বছর। এবং এই জায়গাটা খুব মজার, আর এখান থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে আমাদের। এই জায়গাতে অনেক কিছু জানতে হবে। এরও দুটো স্টেজ, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। ফার্স্ট যে স্টেজের নাম গুড বয় নাইস গার্ল, এটা আবার কিরকম জিনিস? এই জায়গাতে কিন্তু শিশু সবসময় প্রত্যাশা করে যে আমাকে সমাজে যা, একটু বড় যখন হচ্ছে, অর্থাৎ যখন 10 বছর থেকে 13 বছরে পৌঁছাচ্ছে, সে তখন কার সাথে মিশছে? পরিবারের বাইরে, স্কুল, বন্ধু, সমাজে সকলের সাথে মিশছে। দিদিমণি আসছে পড়াতে বা স্কুলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে একটা জিনিসই চায় যে আমাকে স্যার ম্যামরা ভালো বলুক, বাহ ভেরি গুড, নাইস গার্ল, গুড বয়, খুব বুদ্ধিমান, ভেরি গুড, এই যে টার্মগুলো, এইগুলো তারা প্রত্যাশা করে। তার জন্য এই স্টেজের নাম গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। এবং এর যে পরেরটা সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। অর্থাৎ এই স্তরেতে তারা নিয়ম নীতিকে একটু একটু করে মানতে চায়। অর্থাৎ সমাজের যে আইন, সমাজ, ধর্ম, নৈতিকতা, এরও একটা নাম আছে, রুল ইজ রুল। অর্থাৎ রুল ইজ রুল মানে কি, এখানে সমাজের যা কিছু নিয়ম নীতি সে মানতে চায়। যেমন আমরা শিখেছি না যে যখন 10 থেকে 13 বছর, বাবা মারা যা বলছে সমাজের সবকিছু নিয়ম, ট্রাফিক রুলস সবকিছু আমরা মেনটেন করি, গ্রিন সিগন্যালে যেতে হবে, ইয়েলোতে থামতে হবে, এগুলো আমরা মেনেছি। ঠিক এই জায়গাটাতে সমাজের যা কিছু নিয়ম সে কিন্তু মানছে এবং সে শিখছে এবং সে রুলস ব্রেক করছে না। কিন্তু তার পরের যে স্টেজ, যেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ, এই স্টেজে কিন্তু সবাই আবার পৌঁছাতে পারে না। অর্থাৎ বয়সের স্তর অনুযায়ী তো পৌঁছায়, কিন্তু মেন্টালিটি ভাবে, নৈতিকতা বিকাশের দিক থেকে কিন্তু পৌঁছায় না। কেন? তার কারণ এখানে আছে। এটাকেও দুভাগে ভাগ করছে উত্তর প্রথাগত স্টেজকে। প্রথম যে স্টেজ, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। নৈতিক বিকাশের এই স্তরের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্তকে সে যুক্তি দিয়ে বোঝে। যে দেখবে শিক্ষার্থীরা যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে থাকে, মা যখন কোনো কিছু বলে নিয়ম, তখন সে প্রশ্ন করে কেন, আমি এ নিয়ম মানবো কেন? সে জানে যে সমাজে কিছু আইন রয়েছে, সে সেই আইনটাকে যদি না মানে, তাহলে সেটা যদি আইনটাকে ভঙ্গ করে তাহলে তার জন্য পানিশ হতে পারে, তাহলে সেক্ষেত্রে সে সেই নিয়মটাকে মানে। আবার এই অ্যাডোলেসেন্স পিরিয়ডেই এমন সিচুয়েশন পড়ে যে দেখা যায় যে কেউ কোনো নিয়ম মানছে না। আমরা তো বলি যে মা বাবারা বলে ফোন ঘেটো না, বেশি বাজে ছেলে মেয়েদের সাথে মিশো না, পড়াশোনা করো, তাও তো আমরা এই সময় ফোন ঘাঁটি, বন্ধু বান্ধবদের সাথে মিশি, অনেক অনিয়ম করি। তাহলে সেক্ষেত্রে সোশ্যাল কন্ট্রাক্ট মানে সমাজের সাথে যখন আমাদের অনেক বন্ধু বান্ধবদের সাথে পরিচিতি ঘটে, আমাদের নৈতিকতারও বিকাশ হয়। এবং এর যে সব থেকে লাস্ট স্টেজ, অর্থাৎ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, এটা হচ্ছে হাইয়েস্ট। এখানে কেউ পৌঁছাতেই পারে না, বেশিরভাগ মানুষই পৌঁছাতে পারে না। কেন? তার কারণ হচ্ছে এখানে কিন্তু বিবেকের দ্বারা সবকিছু, মানে এখানে সর্বজনীন। কোহলবার্গের মতে অনেকেই এই স্তরে কিন্তু পৌঁছাতে পারে না। কেন? দেখবে যদি রাস্তাঘাটেতে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, কেউ হয়তো রোড ক্রস করতে চাইছে, সকলে যেতে চায় না, একজন হয়তো গিয়ে ঠিক 10 জনের মধ্যে তাকে রোড ক্রস করিয়ে দিয়ে আসে। আমরা দেখছি যে কোনো বন্ধুকে সবাই মিলে মারছে, খুব বিপদ হয়েছে, আমাদের বাবা মারাই আমাদেরকে সেই সময় বলে ওসব ঝামেলায় জড়ানোর দরকার নেই। অর্থাৎ কি, আমাদের যে নৈতিকতা, যেখানে আমরা বিবেক দিয়ে বিবেচনা করব, সেই জায়গাটাতেও বাধা পড়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে উচ্চ স্তরের বিমূর্ত চিন্তনের ক্ষমতা, যেখানে কোহলবার্গ এই প্রসঙ্গ আমাদের সামনে তুলে ধরেছে। এবারে এথিক্স। এই এথিক্স কি? এথিক্স আমাদের প্রশ্ন অনেক আসে। এথিক্স হচ্ছে সব থেকে এই ষষ্ঠ স্তর, মানে যেখানে আমরা লাস্ট স্টেজটা ছিল ইউনিভার্সাল,
এই এথিক্স মানে কি, যে যা কিছু সমাজের জন্য ভালো, সবাই তো আমরা বড় হচ্ছি, সমাজের জন্য কজন চিন্তা করছি? সবাই খালি ভাবছে, ম্যাম ক্লাসে ঢোকা থেকেই শুরু করেছে, ম্যাম বলেছেই যে প্রাইমারি টেট পাস করতে হবে, পাস করতে হবে, পাস করতে হবে, কিন্তু কেন? কিন্তু সমাজে এই এথিক্সটা সকলের মধ্যে থাকে না। কারণ কি, এই যে ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি এখন, যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, মাদার টেরেসা, নম চমস্কি, এরাও কিন্তু সেই এজ লিমিট গুলোকে পাশ করেই বেরিয়ে এসছে, অর্থাৎ 10 বছর, 13 বছর, 13 বছর ঊর্ধ্বে অ্যাডোলেসেন্স সবার এসছে। কিন্তু একবার ভেবে দেখো তো, ডু ইউ থিঙ্ক দিস পিপল ক্যান বি ক্রিমিনালস? অর্থাৎ এরা কি ক্রিমিনালস হতে পারতো না? এরা আমাদের থেকে কেন আলাদা? কারণ এরা তো চায়নি যে একটা সরকারি চাকরি, এরা এরা তো সরকারি চাকরি পেয়েও ছেড়ে দিয়েছে। কেন? এরা সমাজের জন্য ভেবেছে। কিন্তু সমাজের জন্য ভেবেছে, নেশনের জন্য ভাবার সাথে সাথে জাতির জন্য ভাবছে কেউ কেউ। নেতাজি সুভাষচন্দ্র বোস কত চাকরি পেয়েছেন, তারপরেও কিন্তু আমাদের দেশকে স্বাধীন করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিল। তাহলে সেক্ষেত্রে সবাই এই স্টেজেতে এইভাবে চিন্তা ভাবনা করতে পারে না। আমরা পৌঁছে তো যাই সবাই, কিন্তু এইভাবে চিন্তা করতে পারি না। তার কারণ আমাদের মরালিটি ওই যে কোথাও না কোথাও দ্বন্দ্বের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে। আমরা করতে চাইলেও, ছেলেদের মধ্যে এটা দেখা যায় বেশিরভাগটাই, যে মেয়েরা তো একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকে, মেয়েরা রাগ করো না, আমিও মেয়ে, কিন্তু আমরা এভাবেই জেনেছি সমাজে বাঁচতে গেলে সেফটি থাকতে হবে। কিন্তু ছেলেদেরও তো তাই ভাবেই শেখানো হয়েছে, কিন্তু ছেলেরা কিভাবে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে তাকে রক্ষা করতে যায়, কোনো ছেলে যদি মার খায় তাকে বাঁচাতে যায়, কিন্তু আমরা কিন্তু যাই না। তাহলে বিবেক, তাহলে বিবেক, ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স অবশ্যই রয়েছে। আর তত্ত্বগত ভাবেও ক্রিটিসাইজড হয়েছে কোহলবার্গও। কারণ কোহলবার্গ শুধুমাত্র ছেলে স্যাম্পেলকে নিয়েই কাজ করেছিলেন, মেয়ে স্যাম্পেলদেরকে নিয়ে কিন্তু তিনি কাজ করেননি। এবং কে করেছিল এই সমালোচনা? গিলিগ্যান। এবং অনেকেই রয়েছে যে তার তত্ত্বকে সমালোচনা করেছেন। তাহলে সেক্ষেত্রে এর পরেও 1984 সালে কিন্তু নৈতিক বিকাশকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা এ টাইপ এবং বি টাইপ। এ টাইপকে কি বলেছিল, যে ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা, আর বি টাইপটা হচ্ছে আদর্শ ও বিবেকের দ্বারা। এই পুরো 6টা স্টেজ আমাদের প্রত্যেকেরই জীবনে আসে। তাহলে আমাদের মরালিটিকে একটু স্ট্রং করতে হবে। মরালিটি যদি না স্ট্রং হয়, তাহলে কিন্তু আমরা জীবনে শুধুমাত্র রোজগারের জন্যই পড়ালেখা করে যাব। শুধু রোজগারের জন্য পড়ালেখা করলে হবে না, তার সাথে বাবা মাকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে, সবকিছু করতে হবে। ঠিক আছে? এবারে কোহলবার্গের একটা জিনিস যেটা অনেক জায়গাতেই দেয় না, আমি দিয়ে দেই, সেটা হচ্ছে যে ঘুরিয়ে যে প্রশ্ন আসে সেই জায়গাটায় একটু যাই। যে এই ওবিডিয়েন্স পানিশমেন্টের যে এজ রেঞ্জ, সেটা আলাদা নামেও পরীক্ষায় পড়ে। ইনফ্যান্সি, সেলফ ইন্টারেস্ট প্রি স্কুলে, কনফর্মিটি অ্যান্ড ইন্টারপার্সোনাল অকার্ড, এগুলো কিন্তু সব তোমাদের জানতে হবে। এবং বেসিক নলেজ যেটুকু আজকে দিলাম, সেটুকুর সাথে সাথে আমাদের কম্পিটিটিভ যেভাবে পড়তে হয়, সেখানে কিন্তু এগুলো সব জানতে হবে, কারণ এগুলো থেকেই প্রশ্ন ঘুরিয়ে করে। এবার হচ্ছে এমসিকিউ তে যাই, যে আমরা ম্যাম প্র্যাকটিসটা করব কিভাবে, বা সিএমই একাডেমিতে আমাদের এখানে যে ভাবে প্র্যাকটিস করানো হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রথমত একটা টপিক পড়ানো হলো, তারপরে সেই রিগার্ডিং নোটস পড়তে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবার এমসিকিউটা কিরকম? এমসিকিউ হচ্ছে সব কিন্তু লেটেস্ট, অর্থাৎ আমরা যে পুরাতন বই থাকে সেখান থেকে প্র্যাকটিস করানোর পর আবার নতুন যে সকল বই থেকে তো শুধু প্র্যাকটিস করলে হবে না, কারণ বইতে অজস্র ভুল। তাহলে এমসিকিউ কে ওএমআর শিটে প্র্যাকটিস করতে হবে। এবং ইনস্ট্যান্ট টেস্ট, অর্থাৎ ধরো আজকে যে মরাল ডেভেলপমেন্টের ক্লাস হলো, পরের দিনকে যে নতুন টপিকে যাব তার পূর্বে কিন্তু এই মরাল ডেভেলপমেন্টের পরীক্ষা দিয়ে ক্লাসে ঢুকতে হবে, যেটা ইনস্ট্যান্ট টেস্ট। এটা একটা তোমাদের সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। যে আজকে আমি এমনটা নয় যে না পড়ে ক্লাসে ঢুকবো, সেটা করলে কিন্তু পিছিয়ে পড়বে। তাই আমি আমার সাবজেক্টে এভাবে পড়াই, যে মরাল ডেভেলপমেন্ট পড়ানোর পর পরের দিনকে যে ক্লাসটা করাবো, সে তার আগে তোমাদের গ্রুপেতে যাবে পরীক্ষার একটা লিংক, সেখানে পরীক্ষা দিতে হবে এবং কত স্কোর পাচ্ছ সেটা নিয়ে পরের ক্লাসে ঢুকতে হবে। নেক্সট হচ্ছে মক টেস্ট। মাসেতে যে 4টে টপিকই পড়ানো হোক, কি 2টো টপিকই পড়ানো হোক, কি 5টা টপিক পড়ানো হোক, সেটার ওপর ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু মক টেস্ট আছে। 30 নাম্বারের পরীক্ষা হয়, সেই মক টেস্ট মান্থলি দিতে হবে। ওয়ান লাইনার নোটস,
আমরা এখান থেকে ওয়ান লাইনার নোটস প্রোভাইড করি কিছু কিছু জায়গায়, যেগুলোর থেকে ধরো ওয়ান লাইনার মানে কি হচ্ছে, যে যেগুলো দিয়ে প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা ওয়ান লাইনার বানাই এবং সেগুলো তোমাদের স্যাম্পল যাবে গ্রুপে, দেখতে পাবে। সব তো দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে কিছু জিনিস তোমরা নিজেরাও তৈরি করতে হবে, সেটার জন্যই দেওয়া যে নিজেরাও কিভাবে তৈরি করতে পারবে। এবার আসছি রুটিন, যে তোমাদের এখানে অনেকেই জানতে চেয়েছো যে রুটিন, এবং অনেকে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু তার আগে বলি যে ক্লাসটা দেখে আমি বলেছিলাম অ্যাডমিশন নিতে। স্যারের কথা দিয়ে তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নিয়েছো। আমাদের এখান থেকে কিন্তু বেশি সিট দেওয়া হয় না, আমাদের প্রথমেই 200 জনকে আমরা একটা ছাড় দেব, শুধুমাত্র সাব্বির স্যারের অনুরোধে আমরা একটা ছাড়ের ব্যবস্থা করেছি, যেখানে তোমরা খুব ন্যূনতম ফিজেতে সারা বছর মানে 7 মান্থ কোর্স ফি কমপ্লিট করতে পারবে। এবং রুটিনটা কিরকম, সবই 7টা, 7:30, 8টার থেকে ক্লাস থাকে, কারণ যে সকল টিচাররা এখানে পড়ান প্রত্যেকেই কিন্তু কলেজে অলরেডি যুক্ত। তারা বাড়ি ফিরে তোমাদের, আমিও ইভেন বাড়ি ফিরে তোমাদেরকে ক্লাস দিলাম আজকে। তো সেক্ষেত্রে মানডে থেকে পুরো স্যাটারডে অবধি তোমাদের ক্লাস, এবং সানডে তোমাদের মক টেস্ট থাকে। এবং অঙ্কের ক্লাস আমি বলে দিচ্ছি কবে কবে কি ক্লাস আছে একটু। আপাতত আমাকে স্যার পাঠিয়েছেন সিএমই একাডেমির, সেটা হচ্ছে যে কালকে তোমাদের ম্যাথ আছে 8টার থেকে, এবং শনিবার দিন তোমাদের রয়েছে খুব সম্ভবত ইংরাজি, এবং সোমবার রয়েছে ইভিএস। এগুলো সবই ফ্রি, তোমরা ফ্রি ক্লাস দেখতে চাইছো তাই জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে। এবং যারা অ্যাডমিশন নিয়েছো অলরেডি, নিজেদের বুক করে নিয়েছো, তারা খুব চালাক, কারণ মানে শুধুমাত্র 200 জনকেই আমরা এই ছাড় দিতে পারবো। এবং তোমরা আজকের ক্লাস কেমন লেগেছে আমাকে একটু প্লিজ জানাও, ফিডব্যাক দাও যে তোমরা এর আগে এরকম ভাবে ক্লাস করেছো নাকি, কিরকম তোমাদের অভিজ্ঞতা একটু আমার সাথে শেয়ার করো।